সুপ্রিয় দর্শক, রেডিয়েন্ট স্টুডিওর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এক সময়ের তরুণ প্রজন্মের হার্টথ্রোব, ভালোবাসার মানুষ, প্রিয় শিল্পী এম এ শোয়েব। আমেরিকা থেকে সম্প্রতি তিনি ঢাকায় এসেছেন, বাংলাদেশে এসেছেন। আমরা শুনব তার গানের ইতিবৃত্ত, কীভাবে শুরু করলেন, তার বিকাশ, বিন্যাস এবং আজ অবধি তিনি সঙ্গীতের সাথে নিজেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছেন। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের আরেক স্বজন সুহৃদ ইলিয়াস উদ্দিন পলাশ, একসময়ের তুখোর ছাত্রনেতা, কিন্তু সঙ্গীতের প্রতি রয়েছে তার গভীর অনুরাগ। শোয়েব ভাই, আপনাকে স্বাগত, শুভেচ্ছা। কেমন আছেন? এখনো পর্যন্ত ভালোই আছি, কোনো কমপ্লেন নাই। কতদিনের ট্যুর? আমি প্রায় আসি, এখন বছরে একবার আসি, তবে এবার আমি একটু এসেছি আর্লি, আমার ওয়াইফ আসছে পরে। আমার টোটাল 3 মাস হয়ে গেল দেখতে দেখতে। এখন যাওয়ার পালা। নতুন কোনো গান করছেন? নতুন গান, কিছু গান রেডি করা আছে, যেগুলি মানে রেডি হচ্ছে, আরও রেকর্ডিং হবে খুব শীঘ্রই। আচ্ছা, যদি ছোট্ট করে জানতে চাই যে সুরের ভুবনে কি করে এলেন? প্রত্যেকের তো একটা গল্প থাকে। সুরের ভুবনে যে কীভাবে এলাম, এটা আমি অ্যাকচুয়ালি নিজেও জানি না। আমার পারিবারিক থেকে আসিনি, কারণ আমার পরিবারের কেউ সঙ্গীতের প্রতি তাদের অনুরাগ ছিল না। তারা লেখাপড়া ছাড়া কিছুই বুঝতো না, যার জন্য আমার প্রত্যেকটা ভাই কেউ মানে এই গানের সাথে জড়িত না। বাট আমি কিভাবে চলে আসলাম, যে আমার সেই বাল্যকাল থেকেই গানের পোকা আমার মাথায় ঢুকে গেল। গান ছাড়া কিছুই ভালো লাগতো না। ইভেন লেখাপড়াও এত ভালো ছিলাম না যত ভালো ছিলাম গানে। আচ্ছা আচ্ছা। পলাশ ভাই, আপনার সাথে একটু সংযুক্ত হতে চাই। আমি যখন শোয়েব ভাইকে নিয়ে আলাপ করলাম, আমি দেখলাম যে তার প্রতিটি গানই আপনার ঠোঁটস্থ। এই ড্রামাটা কিভাবে হলো, এই গল্পটা কিভাবে তৈরি হলো? এটা তো আপনি ঠিকই বলেছেন, এটা তো 80-র দশকের শুরুতে। আমরা তখন তরুণ বয়সে, আমি তখন একটা জেলা শহরে ছিলাম পড়াশোনা, বাবার চাকরির সুবাদে। তো এই প্রথম কারো বাসায় ক্যাসেট খুব মানে আমাদের মধ্যে ছিল, ক্যাসেট শুনতো সবাই। হ্যাঁ, তো এই কোনো এক বন্ধুর বাসায় এই গানটা খুব জোরে বাজাচ্ছিল, আজ থেকে 12টি বছর তুমি আর আমি ছিল। তো এইটা আমরা মানে এটা শুনে আমি একদম আকাশ থেকে পড়লাম যে এত সুন্দর গান। হ্যাঁ, মানে খুব হৃদয়ে লাগলো আর কি। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কি কোনো ইন্ডিয়ান কোনো নতুন শিল্পী? তখন আমরা সবাই ক্যাসেটটা কেনা শুরু করলাম, হিটস অফ এম এ শোয়েব। হ্যাঁ, এবং তখন ক্যাসেট গিফটও করা হলো একজন। তো প্রতিটা গান, মানে ক্যাসেটের প্রতিটা গান আমরা সারাদিন শুনতাম, মুখস্থ হয়ে গেল। মানে এরপরে অবশ্য আমাদের কাছে এসছে তপন চৌধুরী, ওনার পরে আমাদের কাছে এসছে তপন চৌধুরী, এই সরোতে কুমার বিশ্বজিৎ। মুখস্থ করা, মানে হৃদয় ছোঁয়া। আজ থেকে 12টি বছর কেন? আফ্রিকা, সোনামুখী মা আমার, পিন্ত, তাঁতের শাড়ি, এই যে গানগুলো, আপনি শুধু গান নেই, অনেক গান আপনি নিজে লিখেছেন, শুরু করেছেন। এই মিথস্ক্রিয়াটা কিভাবে সম্ভব ছিল? আসলে আমার একটা শখ ছিল কবিতা লেখা, গান লেখা এবং গানের সুর করে ওটা আমি নিজেই গাওয়া। এটা একটা হবি ছিল আমার। তা আমি প্রচুর গান লিখে সুর করে লিপিবদ্ধ করে রেখেছি। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হলো যে এই একটা সুযোগ এসে গেল যে একদিন এটা 10টা গান রেকর্ডিং করবে শাহিন, এবং এটা ক্যাসেট আকারে মার্কেটে বের করবে। তখন ওই গানগুলি ইউজ করি, কিন্তু এটা যেহেতু আমার লেখা, আমার সুর করে গান আমার কাছে আছে, যার জন্য অন্য কারো দ্বারস্থ হতে হয় নাই। কোনো সুরকারের কাছে, কোনো সঙ্গীত পরিচালকের কাছে দ্বারস্থ হতে হয়নি। তো যখন শুরু করলেন, তখন কি বুঝতেন যে আপনি এতটা জনপ্রিয় হবেন, আপনার গানগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়বে, তরুণরা হুমড়ি খেয়ে পড়বে? এরকম কি একটা পরিকল্পনা ছিল আগে থেকে? আসলে কি, আমাদের দেশে আমি যে
প্যাটার্নটা বের করছে গানের স্টাইল। হ্যাঁ, এই ধরনের স্টাইলের বাংলাদেশি কোনো শিল্পী তখন বের করেনি। যে ধাঁচের গান রেডিও টেলিভিশনে শোনা যেত তার থেকে সম্পূর্ণ একটা মডার্নাইজ গান, ইলেকট্রিক গিটার ড্রাম ট্রাম দিয়ে এটা নতুন করে করা হয়েছে, যার জন্য এই সুর এবং এই গানের মানে স্টাইলটা মানে খুব কুইক ক্যাচ করে ফেলেছে মানুষের, ইয়াং জেনারেশনের মধ্যে। মানুষ নতুনকে সবসময় প্রাধান্য দেয়, হ্যাঁ, তাদের সমাদর জানায়। এই গানের মধ্যে একটা নতুনত্ব ছিল, যার জন্য এই গানগুলি খুব কুইক মানুষের হৃদয়ে লেগে গেছে। আমরা যে কোনো একটা গানের যদি স্থায়ী বা অন্তরাটুকু শুনতে পারি, শোনাবেন কি? আসলে আজকে আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ। আমি আসার পর থেকেই ঠান্ডা, জ্বর, কাশি এইসব নিয়ে এখন পর্যন্ত আমার গলা নর্মাল না। আমরা একটু জাস্ট আমাদের দর্শকদের জন্য যদি একটা গানের স্থায়ী বা অবশ্যই অল্প একটু শোনাই, মুখটা শোনাই এই গানের, তাই না? এই একটা গান হয়তো আমার ক্যাসেটের গান, এই গানটা খুবই জনপ্রিয়তা লাভ করছে, খুবই, মানে এটা সেই সময়কার যারা শ্রোতা ছিল তারা এই গানগুলি শুনলে এখনও বলে সব এই গান আমাদের মনে গেঁথে আছে, সেরকম একটা গান। এই গানটাও আমার লেখা, আমার সুর করা। হ্যাঁ, চলে গেছো আমায় ছেড়ে, দিয়ে গেছো শুধু যন্ত্রণা, সুখে থেকো ভালো থেকো, এই শুধু সান্ত্বনা, চলে গেছো। চমৎকার সুরের রেশ এখনো আমাদেরকে বিমোহিত করে। শোয়েব ভাই, শুরুটা হয়েছিল কিভাবে? তালিম নিয়েছিলেন কার কাছে? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি কারোর কাছে তালিম নেই। আমাকে আমার মনে হয় আমি যখন স্কুলে পড়তাম, আমাদের স্কুলের হেডমাস্টার তার এক মেয়ে ছিল, খুব গান করতো। সে আমার গান শুনে আমাকে বললো, তুমি তোমার গান শেখা উচিত, তোমার গলা খুব ভালো, তুমি গান শেখো। সে আমাকে কিছু তালিম দিয়েছিল, কিন্তু বেশি দিন না। তাছাড়া তালিম নেওয়া হয়নি। আমি যখন বড় হয়েছি বাংলাদেশে, তখন একমাত্র ছায়ানটে ছিলাম। ওখানে আমার অনেক বন্ধুবান্ধব ভর্তি হয়েছে, আমিও ছায়ানটে ভর্তি হয়েছি, বাফাতে নজরুলগীতিতে। আমি ওখানে অ্যাডমিশন নিলাম। তখন ওখানে অঞ্জলি দিয়েছিলেন, আমাদেরকে গান শেখাতেন। ওইখানেই আমি বছর 4 তালিম নিয়েছি। ওটাই আমার একমাত্র মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে এই ছায়ানটের। তো এই যে প্রিয় বাংলাদেশ, বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রোতা, কোটি কোটি ভক্ত, এদের রেখে হঠাৎ করে আমেরিকা চলে গেলেন কেন? এটা অভিযোগ করছি না, জাস্ট কিউরিওসিটি। আসলে এটা অন্যান্য সব শিল্পীর মতোই লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে আমার একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ আসলো। ওরা আমাকে ইনভাইট করলো ওদের অনুষ্ঠানে গান করার জন্য। সেই সুবাদেই লস অ্যাঞ্জেলেসে যাওয়া, ক্যালিফোর্নিয়া। তো যে প্রোগ্রামটা করার পর তো আমার চলে আসার সময় হলো। তো আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা বললো যে, বন্ধু তুমি এই সময় যেও না, একটা আমেরিকান গভর্নমেন্ট একটা বিরাট সুযোগ দিয়েছে, যারা এখানে ইনলিগাল আছে তাদেরকে লিগালাইজ করার জন্যে। এই ধরনের সুযোগ আর আসবে কি না আমরা জানি না, তুমি এই সুযোগের সদ্ব্যবহার করো এবং তুমি, আমার চাই তুমি এই সুযোগটা নাও আমাদের মতোই। তারাও সবাই ইনলিগাল ছিল তখন। ওই যে ওটা করতে গিয়েই আমার থেকে যাওয়া হলো। প্রথমে ওয়ার্ক পারমিট, তারপরে টেম্পোরারি রেসিডেন্স, তারপর পার্মানেন্ট রেসিডেন্স, গ্রিন কার্ড। হ্যাঁ, কিন্তু গান হলো এমন ছিল, গানটাকে আমি কীভাবে ছাড়ি, তাই না? আমি ওখানে থাকতেও 1 বছর পর না 2 বছর, 1-2 বছর পর আমি দেশকে এত বেশি মিস করতে শুরু করলাম, বললাম কি এটা কি আমার উচিত হয়েছে দেশকে ছেড়ে এভাবে এখানেই পড়ে থাকা? হ্যাঁ, তখন আমি একটা গান লিখেছি এবং শুরু করেছি, সেই মনের দুঃখে। আপনারা হয়তো শুনেছেন গানটির
বাংলাদেশ টেলিভিশনে অনেকবার বেজেছে, মানে বিশেষ করে এটিএন বাংলা এই গানটা কিনে নিয়েছিল এবং এটা এটিএন মানে ফিলার হিসেবে বাজাইতো। আমরা একটু যদি শুনতে চাই। তো এই গানটা হলো আমার মন পইরা রয় বাংলাদেশের সবুজ শ্যামল গায়, যেথায় আমার জীবন শুরু খেলার সাথী রতন নুরু। তাহলে এই মানে ওই ফিলিংসটা কি দেশের, হ্যাঁ, তো ওইটা আমি লিখেছি এবং শুরু করেছি এবং বিশেষ করে প্রত্যেকটা অনুষ্ঠানেই এই গানটা দিয়ে শুরু করতাম, যেখানে আমাকে আমরা ডাকতো। একটু- আমি একটু একটু শুনে হারমোনিয়াম হ্যাঁ দিয়ে শুনি, হ্যাঁ। please। আমার মন পইরা রয় বাংলাদেশের সবুজ শ্যামল গায়ে, আমার মন পইরা রয় বাংলাদেশের সবুজ শ্যামল গায়ে, যেথায় আমার জীবন শুরু খেলার সাথী রতন নুরু, হাজার স্মৃতি জড়ায় পায়ে পায়ে, আমার মন পইরা রয় বাংলাদেশের সবুজ শ্যামল গায়। পলাশ ভাই, হৃদয়ে কারা গান নাকি? মনে হয় যে মানুষের একজন শিল্পীর ভেতরে যে হাহাকার, মানে স্মৃতিকে সামনে টেনে আনার জন্য এর চেয়ে সহজ সুবুদ্ধ গীতি কবিতা বোধহয় আর হয় না। মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের প্রতি ভালোবাসা যেরকমটা শুরুতে ছিল এখনো সেরকমই আছে আসলে। এই জন্য আপনি দেশের টানে ফিরে আসেন, এই আর কি। তবে এখন আপনার কি মনে হয় যে আমাদের দেশে আপনি আগে যেমনটা দেখেছেন এখানে গানের ক্ষেত্রে কোনো পরিবর্তন, সেটাকে আপনি কিভাবে দেখেন? গান তখনও ছিল, এখনও আছে, থাকবে আজীবন, কিন্তু ধরন চেঞ্জ হয়ে গেছে। গানের ধরনটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন গান মানুষ মানে শুধু শুনে না, মানুষ দেখারও বিষয় হয়ে গেছে। পারফর্মিং আর্ট যেটাকে আমরা বলি, হ্যাঁ, নেচে নেচে গাইতে হয়, লাফিয়ে লাফিয়ে গাইতে হয়, That's true. আবার মাইক্রোফোন তুলে দিতে হয়। ওটা আপনি জানেন, দেখেন। এটা হলো এই জন্য বললাম গানটা এখন দেখারও বিষয় হয়ে গেছে, তাই না? সুতরাং এই যে এই পার্থক্য, আমরা আগে গানের জন্যই গান গাইতাম, হ্যাঁ, মানুষকে মানুষের শুনতো, কিন্তু এখন অনুষ্ঠানে গেলে যতই ভালো গান হোক না কেন, গানের সেই শোনার যে মন সেটা চলে যায় না নাচের দিকে, যার জন্যে অনেকটা হ্যাম্পার করে। তো আমি বলি হ্যাঁ করে, দিন দিন মডার্ন সঙ্গীত আমাদের তুলনায় এখন আরও অনেক মডার্ন সঙ্গীত, অনেক মডার্ন মিউজিশিয়ান আসছে, কিন্তু কথা হলো যে গানটাকে প্রপার ওয়েতে ড্রাইভ করা, তাই না? তাহলে যে মানুষ যেটা যে যতই নাচুক না কেন, যতই কিছু করুক না কেন, কিন্তু গানের মেলোডি যদি না থাকে, হ্যাঁ, সেই গানের যদি সেই আবেগ না থাকে, হ্যাঁ, তাহলে গান শোনার চেয়ে নাচটাই প্রাধান্য পাওয়া যায় বেশি। মানে হৃদয় ছোঁয়ার ব্যাপারটা কমে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হৃদয় ছোঁয়া। এক্স্যাক্টলি। এই জন্যেই গান আমরা টেলিভিশনে সবসময় দেখি, বিভিন্ন প্রোগ্রামে দেখি। যে কিছুদিন আগে প্রীতম আমাদের ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনাতে গেছিল, দেখলাম যে ওর গানের সাথে যে নাচ এবং তার সাথে যে অডিয়েন্সের নাচ, ইয়াং তো হ্যাঁ, যে নাচানাচি করলো, আমি কি গাইলো কিছু বুঝলাম না, কিন্তু সে নাচটাই দেখলাম। বাহ বাহ, চমৎকার মূল্যায়ন। প্রবাসে আমাদের তো শুধু আমেরিকাতে নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে অসংখ্য কোটি কোটি প্রবাসী। তো সেখানে আমাদের বাংলা গানের চর্চা, অনুশীলন, মানুষের কৌতূহলটা কীরকম, আগের মতো আছে কি? আমেরিকাতেও বিভিন্ন স্টেটে গানের চর্চা হয়, গানের সংগঠন আছে। যেমন আমার ছিল, আমি অ্যারিজোনাতে একটা গানের স্কুল খুলেছিলাম, বাংলা শুদ্ধ গানের স্কুল, যার নাম সুরবাণী। সুরবাণী, হ্যাঁ, বাহ। আমার অনেক ছাত্র ছিল,
ছাত্রছাত্রী ছিল 22-23 জন, ওরা এসে গান শিখতো। বাঙালি যারা ওখানে বর্ন অ্যান্ড রেজ, ছোটো ছোটো বাচ্চারা, ওদের ওই বাংলা ল্যাঙ্গুয়েজের উচ্চারণ এত দুর্বল। না, এখানে গান শেখানোর আগে তাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা শেখাতে হতো, যে এইটার উচ্চারণ এরকম হবে। হ্যাঁ, তো এই একটা প্রবলেম ছিল। আর কিছু কিছু ছেলেমেয়েরা ছিল যারা বাংলাদেশ থেকে আসছে, যেমন ক্লাস 5-6 থাকতে চলে আসছে, ওরা তো সুন্দর উচ্চারণ করে। এরকম আমার কাছে বেশ কিছু স্টুডেন্ট ছিল যারা সুন্দর গাইতো। ইভেন আমার মেয়েও, যেটা আমি বলি, সে খুব ভালো ভায়োলিন বাজায়। হ্যাঁ, কিন্তু তারও বাংলা উচ্চারণে অনেক গণ্ডগোল। তা আমি ওরে বললাম যে না, হ্যাঁ আম্মু তুমি গান গাইও না, তুমি বেটার ভায়োলিন বাজাও, ওইটাই ভালো। একজন সচেতন বাবা হিসেবে আপনি উপলব্ধি করলেন যে আপনার কন্যা বা আপনার পুত্র বাংলা ভাষায় কথা বলে, কিন্তু গান গাওয়ার জন্য তার যে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, থ্রোয়িং এটা হচ্ছে না। ভায়োলিন তো একটা কঠিন শিল্প, গানের চেয়েও তো কঠিন ভাই, যদি ওইভাবে মূল্যায়ন করি। এক্স্যাক্টলি। তো মামুনি কি কন্টিনিউ করছে? এখন ও ভায়োলিন করে, ভায়োলিনের জন্য সে নিবেদিত প্রাণ, এবং তাকে আমি শিখেছি সব বাংলা গান। ইংলিশ গানও করে, তা সেটা অর্কেস্ট্রার সাথে ছিল, স্কুল থেকে তো সব শিখছে, কিন্তু আমি তাকে বাংলা গান শিখেছি। বাংলা রবীন্দ্রসঙ্গীত, ও আমার দেশের মাটি, এটা একবার গাওয়ার পরে স্টেজে বানাই। এবং আমাদের এখানে সঙ্গীত হাদি ভাই, শেখ সাদি খান, সে একদিন গান শুনে, তার ভায়োলিন শুনে আমার বলছে, সোহেব তোমার মেয়ের তো দারুণ মিষ্টি হাত, খুবই নিখুঁত বাজায়। ও ঢাকা আসলে, বাংলাদেশে আসলে তো আমার সাথেই করে দেবো, ওকে নিয়ে একটা আমি টেলিভিশন শো করবো, এরকম বলছিল। তো যাই হোক আর কি, ও তো ও যে পেশায় নিয়োজিত, কিন্তু সময় বের করে খুব টাফ। সে এখন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এবং সে বোয়িংয়ে চাকরি করে, ভালো পজিশনে আছে। সুতরাং সে এখন আর সেই সময় করতে পারে না, মুশকিল একটাই। কিন্তু ওই যে একবার যেটা শেখে সেটা সহজে ভুলে না। ও ভায়োলিন মাঝে মাঝে প্র্যাকটিস করে, দেশে আসার চিন্তা ভাবনাই করতে পারে না যে এখানে আইসা। আমি বলছি আমি চলো একদিন বাংলাদেশে। এই একজন ছিল না যে মারা গেছে, যে সেলিম হায়দা না কি নাম, পরশুদিন না বেশ কিছুদিন আগে, ওই যে মাটির এই গানটা সেলিম আশরাফ, আমাদের যদি ভুল না হয় মিনু আপার হাজবেন্ড। হ্যাঁ, সেও ওর গান শুনে, ওর মিউজিশিয়ান আমাকে বলছে, সোহেব আমি সেলিম ভাইকে চিনি অনেক দিন যাবো, দীর্ঘদিন যাবো। সেও বলছিল যে তোমার মেয়েকে নিয়ে খুবই সুন্দর, খুব মিষ্টি হাত। আমরাও আপনার কাছে রিকোয়েস্ট রাখতে চাই, আমাদের রেডিয়েন্ট স্টুডিওর পক্ষ থেকে আমরা যেন এরপর আপনাকে সপরিবারে পাই, শুধু একা নয়, আপনার পুত্র, কন্যা এবং ভাবি সহ। আমরা অনেক অনেক কৃতজ্ঞ, অনেক অনেক প্রাউড ফিল করছি আপনাকে পেয়ে, এবং আপনার এই সাবলীল উপস্থিতি, আমাদের নিমন্ত্রণ গ্রহণ করা, সব মিলেই আমরা ভীষণভাবে আপ্লুত। আপনাকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, এবং আমরা চাইব আপনার মাধ্যমে আরও অনেক দিন প্রবাসে বাংলা গান বিস্তৃত হোক, ছড়িয়ে পড়ুক। একইভাবে অভিনন্দন পলাশ ভাই আপনাকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা ছিলাম কথা, গানে, আড্ডায় আমাদের প্রিয় শিল্পী এম এ সোহেবের সাথে এবং পলাশ ভাইয়ের সাথে। আমরা দুজনকেই আমাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। পরবর্তী আয়োজনে আবার আমরা আপনাদের সামনে হাজির হব নতুন কোনো অতিথি, নতুন কোনো শিল্পীকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, বাংলা গান শুনুন, আপনার পরিবারকে বাংলা গানের সাথে গভীরভাবে সম্পৃক্ত করুন।